হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা ম্যাথমেটিক্সের একটা বিশেষ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, 0, 2 এবং 4 দ্বারা গঠিত তিন সংখ্যার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় কত হবে? তাহলে এগুলো দ্বারা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? তাহলে হবে 420। তাহলে এটা কি হবে? বৃহত্তম। কেন? বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে বড় থেকে ছোট সংখ্যা লেখা হয়, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে তোমরা কিন্তু 0 to 4 লিখবে না। কেন? কারণ 0 to 4 লিখলে সেটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা কিন্তু 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। সেই কারণে যদি ক্ষুদ্রতম সংখ্যা বলি সেটা হবে 2, মানে যে ছোট রয়েছে তার থেকে, শূন্য থেকে যে বড় সেটা, তারপর 0, আর তারপরে যা বড় পরপর বসবে, তাহলে সেটা হবে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 3 অঙ্কের, এগুলো দ্বারা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বৃহত্তম সংখ্যা গঠন হলো। এবার গড় বের করতে বলেছে। গড় বের করার পদ্ধতি কি? এদের আমরা যোগ করব। যোগফল কত হবে? 4, 2, 6, 624 হবে এদের যোগফল। ঠিক আছে, যোগফল যদি 624 হয় তাহলে গড় কত হবে? গড় হবে, দুটো সংখ্যা রয়েছে তাহলে 2 দিয়ে ভাগ হবে। 624 কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3, 1, 2। অ্যান্সার হবে 312। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ভীষণ সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি দেখলেই কিন্তু এটা হয়ে গেল। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? এ এবং বি 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করেছে। এ দৌড়ে 5 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। এ বি কে 8 মিটার এগিয়ে দিয়ে শুরু করে এবং তারপরেও তাকে 8 সেকেন্ডে পরাজিত করে। তাহলে বি এর গতিবেগ কত? এই কোশ্চেনটা রেস থেকে আসে, মানে যেগুলো দৌড়ের অঙ্ক আছে এই অঙ্কগুলো কিন্তু অনেকে দেখো করতে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসো, কারণ ঠিকঠাক জিনিসটা বুঝতে পারো না। ঠিক আছে, সেই কারণে এটা কিন্তু বুঝতে ভুল হয়। আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবে, তাহলে বাকি অঙ্কগুলো হয়তো পরে তোমরা করতে পারবে। এখানে বলেছে দেখো, এর গতিবেগ, এর যে স্পিড বা গতিবেগটা রয়েছে সেটা আমাদের কিন্তু দেওয়া রয়েছে। সেটা কত? সেটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাদের এখানে যেটা বের করতে বলেছে সেটা তো মিটার আর সেকেন্ডের গল্প। তাহলে আমাদের এটাকে মিটার আর সেকেন্ডে বের করে নিতে হবে। তাহলে কিভাবে করব? 5 × 5/18 দিয়ে আমরা গুণ করব। 5-এর 18 দিয়ে গুণ করব, আমরা এই পদ্ধতিটা জানি, আমরা সময় এবং দূরত্ব করার সময় দেখেছি। তাহলে করলে কত হবে? 5×5 = 25/18 মিটার পার সেকেন্ড। তাহলে এর যে গতিবেগ সেটা আমরা দেখে নিলাম, 25/18 মিটার পার সেকেন্ড। খুব সহজ। এবার দেখো 100 মিটার রেস হচ্ছে। তাহলে এ 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করেছে এবং সে দেখো জিতেছে। তার মানে এ যে ভদ্রলোক রয়েছে তাকে 100 মিটারই দৌড়তে হয়েছে। তাহলে এর গতিবেগ আমরা বের করলাম 25/18। তাহলে এ 1 সেকেন্ডে যাচ্ছে 25/18 মিটার। তাহলে 100 মিটার দৌড় হচ্ছে, তাহলে 100 মিটার যেতে এর সময় লাগবে কত সেটা আমরা বের করবো। তাহলে সেটা হবে 100 × 18/25, কারণ 100 ÷ 25/18, অপোজিটে গুণ করলে 18/25 দিয়ে আমরা গুণ করব। তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো, 25×4=100, মানে 18×2=72 সেকেন্ড সময় লাগছে এ। ভীষণ সহজ, আমরা দেখো এতটা বুঝে গেল। এবার দেখো, এবার আমরা আসবো বি এর কাছে। বি কি করেছে? বি এর ব্যাপারটা হচ্ছে, বি কিন্তু 100 মিটার দৌড়তে পারেনি। কেন? তাকে 8 মিটারে 8 মিটারে পরাজিত করেছে। 8 মিটার এগিয়ে তাকে দিয়েছে যে তুমি 8 মিটার এগিয়ে যাও। তার মানে বি কে দৌড়তে দিয়েছে 92 মিটার, কারণ 8 মিটার তাকে এগিয়ে দিয়েছে। ভালো কথা। কিন্তু 92 মিটার যেতে বি এর সময় লেগেছে কত? দেখো, বি কে 8 সেকেন্ডে পরাজিত করেছে, তার মানে এ 72 সেকেন্ড গিয়েছে, সেই টাইমে বিও গিয়েছে, তার সাথে 8 সেকেন্ডে পরাজিত করেছে, মানে আরো 8 সেকেন্ড এক্সট্রা বি কে দিতে হয়েছে। তাহলে বি টোটাল সময় লেগেছে 80 সেকেন্ড। তাহলে দেখো বি তার মানে কি করছে, বি 92 মিটার গিয়েছে 80 সেকেন্ডে। তাহলে সিম্পলি বি এর গতিবেগ কত আমরা বের করে নেব। বি এর গতিবেগ 92/80 মিটার পার সেকেন্ড। খুব ভালো কথা। কিন্তু এটা তো আমাদের উত্তর চাইনি, উত্তর আমাদের চাইছে কিলোমিটার পার আওয়ার। তাহলে তার জন্য আমাদের গুণ করতে হবে 92/80 কে 18/5 দিয়ে। কেন? 5/18 দিয়ে গুণ করলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড হয়। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। ব্যাস, আমরা সুন্দর করে গুণটা করে নেব। তাহলে আমাদের হয়ে যাবে দেখো 2 9 18, 2 40, তারপর দেখো 4 দিয়ে করলে দেখো 10, 4 2 8, 4 3 12। তাহলে আমরা দেখো গুণ করলাম 23 × 9। 23 × 9 মানে দেখো 207, 207/50। তাহলে কত হচ্ছে? 4.14 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো খুবই সহজ ছিল, কিন্তু একটু আমাদেরকে মাথা ঠান্ডা করে করলেই হবে, শুধু একটু বোঝাটাই আমাদের আসল কথা। বুঝতে পারলেই কিন্তু উত্তর আমাদের হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর, ওয়েট ফর জবে এখন তোমাদের জন্য একটা বিশেষ বই চলে এসেছে, বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে।
যেখানে তোমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞান সমস্ত বিষয়ের এমসিকিউ পাবে উইথ এক্সট্রা ইনফরমেশন। এই বইটা তোমরা বাড়িতে বসে অনলি 250 যদি পেমেন্ট করো, তাহলে তোমাদের বাড়িতেই তোমরা বইটা কিন্তু পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। সামনেই ডব্লিউবিপি কেপি এক্সাম রয়েছে, তার জন্য কিন্তু এই বইটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ওকে, তাহলে আর দেরি না, খুব তাড়াতাড়ি বইটা তোমরা পারচেস করে নাও। ফলে কি হবে, তোমরা সামনের এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে। এছাড়া আমাদের এক্সট্রা যে প্র্যাকটিস সেট, ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান সাজেশন, সেগুলো 99 এটা আমাদের জন্য সবসময় রয়েছে। তো তোমরা যে কোনো জিনিস পারচেস করতে পারো, সেটা তোমাদের এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে, 135 টাকা কেজি এবং 126 টাকা কেজি মূল্যের চা 1:1:2 অনুপাতে তৃতীয় প্রকার চায়ের সাথে মেশানো হলো। ভালো কথা, যদি মিশ্রণটির মূল্য 135 টাকা পার কেজি হয়, তাহলে প্রতি কেজি তৃতীয় চায়ের দাম কত? তাহলে মনে করছি প্রথম কেজির 1 কেজি, দ্বিতীয় কেজির 1 কেজি, আর তৃতীয় কেজির 2 কেজি মেশানো হয়েছে। তাহলে প্রথম 1 কেজির দাম কত? 135 টাকা। দ্বিতীয় 1 কেজির দাম কত? 126 টাকা। তৃতীয়র দাম যদি এক্স মনে করি, সেটা তো 2 কেজি মেশানো হয়েছে, তাহলে তার দাম হবে 2x টাকা। খুব ভালো কথা। তাহলে এবার এটা মানে কত কেজি রয়েছে? তাহলে 2, 3 একে 4, তাহলে 4 কেজি। তাহলে তার গড় মূল্য কত হবে? সেটাই আমাদের দিয়েছে 135 টাকা। ব্যাস, আমরা এক্স বের করলে উত্তর পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো যোগ করলাম, যোগ করলে কত হবে? 135-এর সঙ্গে 126 আমরা যোগ করব, তাহলে কত হচ্ছে? 261 প্লাস 2x সমান, দেখো 135-এর সাথে আমাদের 4 গুণ করতে হবে, কত হবে? 612। ঠিক আছে, তো আমাদের খুব দেখো ইজিলি আমরা গুণ করে ফেললাম, তাহলে হয়ে গেল 612, মানে সরি, এটা হচ্ছে আমাদের 153 ছিল, 153 ছিল 153, তাহলে গুণ করলে দেখো 612। ব্যাস, তাহলে আমরা এখানে 2x সমান কত হবে? 612 থেকে আমাদের 261 বাদ দেবো, কত হবে? 351, 351 টাকা হবে। ব্যাস, x সমান কত? 351-কে 2 দিয়ে ভাগ করব, তাহলে সেটা হবে 175, 175 টাকা 50 পয়সা। মানে অপশন সি আমাদের উত্তর হয়ে গেল। দেখো ভীষণ সহজ ছিল, একটু কেয়ারফুলি করলে এটাও কিন্তু আমরা করে নিতে পারবো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে, দেখো একটি আয়তকার পার্ক 60 মিটার লম্বা এবং 40 মিটার চওড়া, যার মাঝখান দিয়ে দুটো কংক্রিটের ক্রস রোড রয়েছে। বাকি অংশ লন হিসাবে ব্যবহার করা হয়েছে। লনের ক্ষেত্রফল 2109 মিটার বর্গমিটার হলে রাস্তার প্রস্থ কত? তাহলে পিকচারটা আমরা যদি ভাবি, তাহলে কিরকম হবে? এটা একটা বর্গাকার মাঠ রয়েছে, দৈর্ঘ্য রয়েছে 60, প্রস্থ রয়েছে 40, মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছে, দুই দিকে গিয়েছে বলেছে। খুব ভালো কথা। তাহলে পুরো যে মাঠটার, তার ক্ষেত্রফল কত হবে? পুরো যে মাঠটা রয়েছে তার ক্ষেত্রফল দেখো 60 × 40, তাহলে আমাদের 60 × 40 গুণ করলে হবে 2400। এবার লন হিসেবে ব্যবহার করা হচ্ছে কত? 2109। সেটাকে আমরা বাদ দিলাম, সেটাকে যদি আমরা বাদ দিই, তাহলে সেটা অ্যান্সার কত হবে? সেটা অ্যান্সার হচ্ছে দেখো 291। তাহলে 291 বর্গমিটার জায়গা রয়েছে, যেটা মোট রাস্তার ক্ষেত্রফল। তো ভালো কথা। এবার রাস্তাটা যদি এক্স মিটার হয়, তাহলে দৈর্ঘ্যের দিক থেকে আমরা যে এই যে দৈর্ঘ্যের দিক থেকে জায়গাটা বলেছি, তার ক্ষেত্রফল কত? 60 দৈর্ঘ্য আর প্রস্থ এক্স হলে 60x। প্রস্থের দিকে তার ক্ষেত্রফল কত? 40 আর এক্স 40x। আর মাঝের অংশ যেটা রয়েছে, এই যে মাঝখানের যে অংশটা রয়েছে, এটা দেখো দুবার কাউন্ট করা হয়েছে, সেই জন্য সেটা আমরা বাদ দেবো, সেটা তাহলে হবে x²। তাহলে উত্তর কত হবে? এটাই হবে 291। ভীষণ সহজ, আমরা পরিমিতিতে এই অঙ্কগুলো করি। তাহলে দেখো 100x - x² হবে 291। এবার তোমরা যদি চাও এটাকে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে পারো, দ্বিঘাত সমীকরণ করার পরে এটাকে সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু দেখো অত সময় নষ্ট না করে আমরা এখানে দেখে বুঝতেই পারছি এক্স এর মান 3 হবে। বলবে স্যার কি করে বললেন আপনি? কারণ দেখো এক্স এর মান যদি 3 হয়, তাহলে 103-এ 300 হয়ে যাবে, 300 - x² মানে 9, তাহলে দেখো 291 হয়ে যাবে। ভীষণ সহজ ব্যাপার, আমরা করে নিতে পারলাম। তাহলে এত দেখো সলভ করার প্রয়োজন নেই, এক্সামের সময় একটু স্মার্টলি কিন্তু উত্তর আমাদের করতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে, 8 জনের গড় যদি 2.5 কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে 65 কেজি ওজনের একজনের জায়গায় একজন নতুন ব্যক্তি আসে, তাহলে নতুন মানুষের ওজন কত হবে? তাহলে দেখো 8 জনের গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটা কিসের জন্য? একজন ব্যক্তি এসেছে। তাহলে 8 জনের 2.5 কেজি করে যদি বাড়ে, তার মানে টোটাল কত কেজি বাড়বে? তাহলে 2.5 × 2.5, তাহলে 2.5 × 2.5 যদি আমরা গুণ করি, সেটা কত হচ্ছে? দেখো 20 কেজি হচ্ছে। তারপরে যে ভদ্রলোক আসছে, সে 20 কেজি এক্সট্রা নিয়ে আসছে, যার কারণে এই ওজনটা, গড় ওজনটা বেড়ে যাচ্ছে। তাহলে যে ভদ্রলোকটা যাচ্ছে তার ওজন যদি 65 কেজি হয়, যে আসছে সে 25 কেজি এক্সট্রা নিয়ে আসছে, তাহলে তাদের নতুন ব্যক্তির ওজন কত হবে? 65 + 20 মানে 85 কেজি হবে। ভীষণ সহজ।
দেখো করার মতো কিছু নয়, শুধু একটু লজিক্যালি যদি আমরা ভাবি তাহলেই আমরা বুঝতে পেরে যাবো অ্যান্সার 85 হলো অপশন ডি। ক্লিয়ার? ভীষণ সহজ ব্যাপার। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এটা ভীষণ একটা ভালো অঙ্কটা কি রয়েছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিচের দিকে যেতে, নিচের দিকে মানে স্রোতের অনুকূলে বলেছে, যেতে এ এবং বি এর মাঝপথে অবস্থিত সি বিন্দুতে ফিরে আসতে একটি নৌকার 19 ঘন্টা সময় লাগে। ভালো কথা, যদি স্রোতের গতিবেগ 4 কিলোমিটার হয় এবং স্থির জলে নৌকার গতিবেগ যদি 14 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত? খুব সিম্পল, আমরা দেখো মানে ছবিটা আমরা ড্র করবো। তাহলে দেখো এ একটা জায়গা রয়েছে, বি একটা জায়গা রয়েছে, সি হচ্ছে তাদের মধ্যবিন্দু। খুব ভালো। এবার বলেছে এ থেকে বি বিন্দুতে যেতে, তাহলে এ থেকে বি বিন্দুতে সে প্রথমে গেল, কিসে গেল? স্রোতের অনুকূলে গেল। স্রোতের অনুকূলে গেলে গতিবেগ কত হবে? 14 মানে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ মানে 4, মানে 18 কিলোমিটার/আওয়ার বেগে সে গেল। খুব ভালো কথা, 18 কিলোমিটার/আওয়ার বেগে পুরো যে ডিস্টেন্সটা রয়েছে, এক্স কিলোমিটার মনে করে নিলাম, সেই ডিস্টেন্সটা গেল। এবার যখন ফিরে আসছে, ঘুরে আসছে, সে কোথায় আসছে? সি, অর্ধেক জায়গা। তাহলে সেই ডিস্টেন্সটা কত? এক্স ডিভাইডেড বাই 2। এই সময় তার গতিবেগ কত হবে? দেখো এই সময় সে স্রোতের প্রতিকূলে আসছে, তাহলে প্রতিকূলে তার গতিবেগ হবে 14 - 4 মানে 10 কিলোমিটার/আওয়ার। তাহলে এই যে টোটাল কাজটা, এটাতেই সময় লেগেছে 19 ঘন্টা। ব্যাস, আমরা ইকুয়েশন বানিয়ে নেবো, তাহলেই সলভ হয়ে যাবে। তাহলে এক্স কিলোমিটার গিয়েছে, গতিবেগ ছিল 18, আর এক্স ডিভাইডেড বাই 2 কিলোমিটার গিয়েছে, তখন গতিবেগ ছিল 10। তাহলে এটা সমানই কত? এটা সমানই দেখো 19। ভীষণ সিম্পল ব্যাপার, সহজ ব্যাপার হলো। ব্যাস, এটা আমরা সলভ করবো, এক্স ডিভাইডেড বাই 18 প্লাস এক্স ডিভাইডেড বাই 20 সমান হলো 19। ব্যাস, আমরা এখান থেকে এক্স এর মান বের করবো, তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 180। 180 মানে এটা হলো 10x, আর 20 9 180 মানে এটা হলো 9x সমান 19। ব্যাস, তার মানে 19x সমান হয়ে গেল 19 ইন্টু 180, বা এক্স সমান কত হয়ে গেল? তাহলে এক্স সমান হলো 19 ইন্টু 180 ডিভাইডেড বাই 19, তাহলে 19 19 কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 180। তাহলে অপশন এ 180 কিলোমিটার, এটা হয়ে গেল অ্যান্সার। খুবই সহজ, দেখো কেয়ারফুলি করলে এটাও কিন্তু আমরা করে নিতে পারলাম। ওকে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে যদি 20 জন পুরুষ 6 দিনে 56 মিটার দীর্ঘ একটি প্রাচীর তৈরি করতে পারে, তাহলে 35 জন পুরুষ 3 দিনে ওই কত দৈর্ঘ্যের প্রাচীর তৈরি করতে পারবে? তাহলে এক্ষেত্রে দেখো আমরা কিভাবে করি, এম মানে ম্যান, ডে মানে ডি, ওয়ার্ক মানে যতটা প্রাচীর করছে। তাহলে 20 জন পুরুষ 6 দিনে 56 মিটার দীর্ঘ বানায়, তাহলে 35 জন পুরুষ 3 দিনে কত মিটার দীর্ঘ বানাবে? তাহলে এক্ষেত্রে আমাদের সূত্র আছে, আমরা জানি M1 D1 প্লাস W1 সমান M2 D2 প্লাস W2। তার মানে আমরা এখান থেকে বলতে পারি 20 × 6 মানে M1 D1 প্লাস W1 মানে 56 সমান কি M2 D2 মানে 35 × 3 ডিভাইডেড বাই এক্স। ব্যাস, এখান থেকে আমরা এক্স টাকে সলভ করবো, তাহলে এক্স সমান কত? এক্স সমান হলো 56 ইন্টু 35 ইন্টু 3 ডিভাইডেড বাই 20 ইন্টু 6। কাটাকাটি করবো, 3 2 6, 2 28 56। এবার দেখো 20 রয়েছে, 4 5 20, 4 7 28, 5 7 35, তাহলে এক্স সমান 7 7 49 49। তাহলে দেখো ভীষণ সহজ, অপশন ডি হয়ে গেল অ্যান্সার, যে 35 জন পুরুষ 3 দিনে 49 মিটার দৈর্ঘ্যের যে প্রাচীর তৈরি করতে পারে। সহজ ছিল, কেয়ারফুলি করলেই কিন্তু হতো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। বলেছে একজন ঠিকাদার 40 দিনের মধ্যে একটি কাজ করার দায়িত্ব নেয়। খুব ভালো কথা, একটা কাজ করার দায়িত্ব নিয়েছে, তার জন্য বলেছে যে 40 দিন তার সময় লাগবে। কিন্তু কি হয়েছে, যে শুরুতে 100 জনকে তিনি কাজে লাগিয়েছিলেন, 35 দিন পর তিনি আরো 100 জনকে নিযুক্ত করলেন এবং নির্ধারিত সময়ে কাজটি শেষ করলেন। যদি তিনি অতিরিক্ত পুরুষদের নিযুক্ত না করতেন, তাহলে কতদিন, মানে তাহলে কতদিনে কাজটা পিছিয়ে যেত? এক্ষেত্রে কয়েকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে। তাহলে দেখো 40 দিনের মধ্যে প্রথমে যে 35 দিন কাজ করছে কতজন? 35 দিন কাজ করছে 100 জন, খুব ভালো কথা। পরের 5 দিন কাজ করছে কতজন? পরের 5 দিন দেখো কাজ করছে 200 জন, কারণ আগে 100 জন ছিল, আরো 100 জন যুক্ত হয়েছে, তাহলে 200 জন হয়েছে। তাহলে এটাই হচ্ছে কিন্তু মোট কাজ। তাহলে এই কাজটা কত? 3500 প্লাস 1000, একদম। তাহলে টোটাল কাজ দেখো 45,000 ইউনিট, যেভাবে তোমরা ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে মোট কাজ, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তার মধ্যে আমাদের ম্যান এবং ডে মিশে আছে। এবারে কি বলেছে, যদি অতিরিক্ত পুরুষদের নিযুক্ত না করতো, অতিরিক্ত পুরুষদের নিযুক্ত না করতো, তার মানে 100 জন পুরুষ কাজ করতো, তাহলে 100 জন পুরুষ আমি মনে করলাম পুরো কাজটা দিনে কমপ্লিট করতো। তাহলে ভালো কথা, M1D1 সেটা সমান কত হবে? সেটাই সমান তো 4500 হবে। ব্যাস, আমরা এখান থেকে ডি বের করবো, ডি সমান কত হবে? 4500 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কেটে দেবো, ডি সমান হয়ে যাবে 45।
তার মানে 45 দিন সময় লাগতো যদি না কোনো এক্সট্রা লোককে নিযুক্ত করা হতো। তাহলে কতদিন এক্সট্রা হচ্ছে? 40 দিনে করতে পারতো, 45 দিন সময় লাগতো, তার মানে এক্সট্রা লাগবে 5 দিন। অপশন বি হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? খুবই সহজ ব্যাপার ছিল, খেয়াল করলেই হয়। চলো পরবর্তী প্রশ্ন। এটা খুব ভালো অঙ্ক, যেটা আমাদের আরআরবি এক্সামে কিন্তু প্রায়ই এসে থাকে, যে চক্রবৃদ্ধি সুদ এবং 2 বছরের বার্ষিক 10% হারে নির্দিষ্ট অঙ্কের সরল সুদের পার্থক্য 631 টাকা হলে মূলধন কত হবে? ভীষণ সিম্পল। মূলধন যদি আমরা পি মনে করে নিই, তাহলে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, সেটা সমান কত হবে? তার একটা সূত্র, বিশেষ সূত্র মনে রাখবে, পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। এই সূত্রতেই তোমরা উত্তর পেয়ে যাবে। তাহলে সিআই মাইনাস এসআই কত? আমাদের অলরেডি বলা আছে 631, 631 টাকা। প্রিন্সিপাল আমরা জানি না, এটাই বের করবো। ইন্টারেস্ট কত? 10/10%, তাহলে 10/100 কাটাকাটি করলাম, তাহলে 100। তাহলে পি সমান কত হয়ে গেল? পি সমান হয়ে গেল 631 ইন্টু 10 স্কোয়ার মানে 100, তাহলে কত টাকা? 63100, মানে 63,100 টাকা। অপশন ডি হয়ে গেল আমাদের উত্তর। ভীষণ সিম্পল, আমরা কিন্তু করে নিতে পারলাম। আমরা কিন্তু যদি আরো কঠিন ভাবে করতে চাই, যে পি সমান এত, এস সমান এত, টি সমান এত, অনেক বেশি সময় লাগবে। এত কিন্তু আমরা কষ্ট করব না, খুব সিম্পলি আমরা কিন্তু করে নিতে পারবো। ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে। একজন দর্জির 37.5 মিটার কাপড় রয়েছে, তাকে 1 মিটার কাপড় থেকে 8 টুকরো বানাতে হবে। এরকম কত কাপড়ের টুকরো সে বানাতে পারবে? দেখো, এটা সেই ছোটবেলার অঙ্ক। 1 মিটার থেকে যদি 8 টুকরো বানায়, তাহলে 37.5 থেকে কত মিটার বানাবে? একদম সেই ছোটবেলার অঙ্ক। 37.5 এর সঙ্গে আমরা 8 গুণ করে দেবো। উত্তর কত হবে? 8×5 = 40, শূন্য হাতে রয়েছে 4, 8×7 = 56, 56, 4 হচ্ছে 60, শূন্য হাতে রয়েছে 6, 8×3 = 24, 4 30, মানে টোটাল কি হবে? 300, 300.0, মানে 300। তার মানে সে কতগুলো টুকরো বানাতে পারবে? 300টা টুকরো বানাতে পারবে। ভীষণ সহজ অঙ্ক ছিল এটা। পরীক্ষায় মানে আরআরবিতে এই ধরনের সহজ প্রশ্ন কিন্তু কিছু এসে থাকে। ওকে, সেগুলো মাথার মধ্যে রাখবে। ওকে, চলো তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করবে। এবং অবশ্যই আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, সেটা তোমরা কালেক্ট করে নেবে, কারণ সেগুলো তোমাদের এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, চলো, ধন্যবাদ।